তিনি নিজেকে প্রধানমন্ত্রীর গদিতে রেখেছেন, নিজেকে বসিয়ে রেখেছেন। কিন্তু আমাদের নেত্রী, দেশ নেত্রী, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কখনো কোনো নির্বাচনে তাকে কেউ পরাজিত করতে পারেনি, এটা সবাই জানে। উনি এতই উনি জনপ্রিয়, এতই ওনার প্রতি মানুষের ভালোবাসা এবং আস্থা। ছলে বলে কৌশলে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা সবাই জানি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান একটু কি যাদের ধারণা আছে, আমাদেরকে একদম ওই জালের মতো করে চারদিক থেকে ঘিরে রেখেছে। আমাদের একটি দেশ, প্রতিবেশী দেশ, আমাদের চেয়ে বহুলাংশে শক্তিশালী, যারা চারদিক থেকে ঘিরে রেখেছে। এবং আমাদের দেশে প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে, আমাদের সমাজে, আমাদের সব ব্যবস্থাতে আমাদের তারা হস্তক্ষেপ করে, তারা অযাচিতভাবে তারা এখানে নাক গলায় এবং তাদের এই হস্তক্ষেপকে প্রশ্রয় দিয়েছেন এই শেখ হাসিনা শুধু ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্যে, ক্ষমতায় টিকে থাকার জন্যে তিনি দেশকে প্রায় বিক্রি করে দিয়েছেন বলা চলে। আজকে ভারতের সঙ্গে ওনার আমলে ওনার সরকার যেসব অশুভ চুক্তি করেছে, যেসব চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী বা আগামী ভবিষ্যৎ প্রজন্মর স্বার্থ বিরোধী, এই দেশের যে উন্নয়ন এবং এই দেশের যে সার্বভৌমত্বের প্রতি যে হুমকি স্বরূপ, সেই সব চুক্তি তিনি অবলীলাক্রমে তার ভারতীয় যে পৃষ্ঠপোষক যারা, তাদেরকে খুশি করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি এইগুলো করেছেন। এবং আপনারা শুনেছেন আজকাল টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে দেখা, তিনি বলেছেন আমি ভারতকে এত দিয়েছি, এত বেশি দিয়েছি, ভারত আজীবন মনে রাখবে। নির্লজ্জভাবে এই কথা উনি বলেছেন, কিন্তু আরেকবার এইটা বলেন নাই যে বিনিময়ে ভারত আমাকে কি দিল সেটা তো আমি বুঝতে পারছি না, আমি তো কিছুই পেলাম না। এটা ওনার বলা উচিত ছিল। ওনার বেহায়া মন্ত্রী ছিল মন্ত্রিসভায়, নিজে তাকে খুশি করার জন্য এবং দিল্লিকে খুশি রাখার জন্য বলতো ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। আমাদের এক কুলাঙ্গার, মূর্খ, অথর্ব, এক রাবিশের ভাই আরেক রাবিশ পররাষ্ট্রমন্ত্রী মোমেন এই কথা বলেছিল, সবাই আপনারা জানেন। আমাদের দেশে ভারত যা তাদের স্বার্থ দরকার, প্রায় 16 আনার মধ্যে হাসিনার আমলে 15.5 আনা আদায় করে নিয়েছে। আর কিছুদিন থাকলে 16 আনার উপর দিয়ে 32 আনা আদায় করে নিত। তারা করিডর নিয়ে গেছে। ট্রানজিট হলো এক জিনিস, ট্রানজিটের জায়গায় তারা করিডর নিয়ে তারা অবাধে, তারা নির্বিঘ্নে আমাদের দেশের বুক চিরে তারা এখান থেকে চলাচল করবে, রেলগাড়ি চালাবে, গাড়ি দিয়ে যাবে। হ্যাঁ, ওর মধ্যে সৈন্য যায় না, অস্ত্র যায় না, আর কি আমাদের দেশের জন্য ক্ষতিকারক কিছু চায়, কোন অবস্থা নেই। ভারত এমন অবস্থা করে দিয়ে গেছে হাসিনা যে এমন চুক্তি তো আছেই, নিরাপত্তার নামে এমন চুক্তি করেছে যে আমাদের নিরাপত্তাকে তিনি বিসর্জন দিয়েছেন, জাতীয় নিরাপত্তাকে। আমাদের বর্ডার গুলোতে বিজিবি, বিডিআর কি কেলেঙ্কারি করে বিডিআর কে ধ্বংস করেছে ভারতের পরিকল্পনায় এবং ভারতের সক্রিয় সহযোগিতায় 57 জন চৌকস সেনা অফিসারদেরকে এবং তাদের পরিবারের লোকজনকে হত্যা করেছে। করে বিডিআর এর নাম চেঞ্জ করে নাম করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি বলেছেন যে তিনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি বলেছেন বিজেপি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এখন আর তারা ভারতের দিকে, বর্ডারের দিকে পিঠ দেখাবে না, ভারতের দিকে বুক দেখিয়ে তারা দাঁড়াবে। চিন্তা করেন আমাদের অবস্থা। আমাদের ফেলানিরা ঝুলে থাকে, আমরা প্রতিবাদ করি না। আমাদের অভাবে আমাদের নিরীহ মানুষজনকে হত্যা করে, চুক্তির পর চুক্তি হয়, দরবার হয়, মিটিং হয়, কিন্তু তাদের এই হত্যাকাণ্ড চলতেই থাকে। আমাদের সব ব্যাপারে, প্রতিটা ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে এই সরকার, কত সরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ। এই জাতিকে
মেধাশূন্য করার জন্য। জাতির মেরুদণ্ড শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষিত সমাজ হলো জাতির শক্তি। তাদেরকে ধ্বংস করে দিয়েছে। 2 দিন পরে 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 তাদের পাঠ্য বিষয় এগুলো তারা রদবদল করে। তারা এক এক দিন এক এক রকম পাঠ্য কারিকুলাম বলে ইংরেজিতে, বাংলায় কি বলে, হ্যাঁ, শিক্ষাক্রম, তারা এগুলোকে বদলায়। আইন, বিচার ব্যবস্থা, আদালত সব তারা শেষ করে দিয়েছে। সেনাবাহিনীকেও তারা প্রশ্নবিদ্ধ করেছিল। সেনাবাহিনীও অনেক এই 15 বছরের ওই বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে এই দেশের মানুষের কাছে সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা ভাবতে চাই, আমরা তাদের উপর নিয়ে গর্ব করতে চাই। সেই সেনাবাহিনীকেও এই সরকার, গত সরকার মানে দুর্বল করা, কাবু করা এবং তাদের পদোন্নত করার সর্বাত্মক চেষ্টা করেছে। ভারত আমাদের সেনাবাহিনীকে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করার তাই করেছে, এবং এই সরকার, এই তাবেদার হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা সব অক্ষরে অক্ষরে ভারতের যে নির্দেশনা এগুলো অক্ষর অক্ষরে করে ওদেরকে নষ্ট করেছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, হালুয়াঘাটে আপনারা জানেন 1970 সালে যিনি সেই পাকিস্তানে সেই 1970 সালের ইলেকশনে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যিনি এই এলাকা থেকে এমপি হয়েছিলেন, যাকে বলা হয় সীমান্ত বন্ধু, সেই কুদরতুল্লাহ মন্ডল সাহেব, ওনারই আপন ভাই আকরাম মন্ডল সাহেব, আকরাম হোসেন মন্ডল, তিনি দীর্ঘ 17 বছর একটানা হালুয়াঘাট সদর উপজেলার চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উনি আমাকে বলেছিলেন, পরে 1997 সালের 1 ডিসেম্বর উনি পরাজিত হন। আমাদের বিএনপির প্রার্থী একজন, আমি যাকে দাঁড় করিয়েছিলাম, সেই প্রার্থীর কাছে তিনি বিপুল ভোটে তিনি পরাজিত হন। তখন থেকেই কিন্তু আমরা এই সদরে আওয়ামী লীগের মনোপলি, যেটা একচ্ছত্র যে তাদের আধিপত্য ছিল এই স্থানীয় রাজনীতিতে সদর ইউনিয়নে, সেটাকে আমরা শেষ করতে পেরেছিলাম। সেই আকরাম মরল সাহেব আমাকে বললেন, আমি ওনাকে চাচা ডাকতাম, বলে বাবাজি খুব কষ্ট লাগে, বহু বছর, প্রায় 50 বছর আওয়ামী লীগ করেছি আমরা, আওয়ামী লীগ ফ্যামিলি, এই ঐতিহ্যবাহী দলটাকে এই শেখের বেটি, ওনার কথা ছিল এই শেখের অপদার্থ শেখের বেটি পুলিশের হাতে তুলে দিল, এই দলটাকে পুলিশ লীগ বানিয়ে ফেললো, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকলো না। এইটা আকরাম মরল সাহেব আক্ষেপ করে বলেছিলেন। আজ থেকে প্রায় 12 বছর আগে তিনি বিচক্ষণ প্রবীণ নেতা, ওনারা দলের প্রতি ওনাদের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন, ওনাদের দলের প্রতি অবদান ছিল, ওনারা একটু সুস্থ চিন্তায় রাজনীতি করতেন তারা আওয়ামী লীগ, কিন্তু তারা সেই আগেকার তার বাবার আমলে রাজনীতি করতেন। কিন্তু এই হাসিনা আমলে আওয়ামী লীগকে পুলিশ লীগে রূপান্তরিত করেছে, শুধু ক্ষমতা ধরে রাখা এবং প্রতিহিংসা। শেখ হাসিনা যখন এই দেশে 81 সনে আসে, লন্ডনে বিবিসির এক প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমান তাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আপনার রাজনীতির এজেন্ডা কি, আমি কি জন্য রাজনীতিতে যাচ্ছেন? বলে প্রথমে এবং শেষে আমার একটাই এজেন্ডা, এই বেঈমান জাতকে আমি শিক্ষা দিব, এরা আমার বাবার আমার পরিবারের হত্যাকারী, আমি এটার প্রতিশোধ নেব। এবং তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, বিশেষ করে 2009 সনের জানুয়ারি মাস থেকে 2008-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন দ্বারা সেই ওই যে 111 যেটাকে বলেন, তারা বলে সেনা সমর্থিত সরকার, আসলে এটা ভারতীয় এবং কিছু বৈদেশিক যাদেরকে তখন বোঝানো হয়েছে, তখন এটা সারা পৃথিবীতে ইসলাম বিরোধী একটা আন্দোলন, কি মৌলবাদ বিরোধী একটা আন্দোলন, ওইটার সুযোগ নিয়ে মূর্খ পশ্চিমা কিছু দেশকে তাদের জ্ঞানের স্বল্পতার সুযোগ নিয়ে ভারত সুকৌশলে এই ঘটনা ঘটিয়েছিল। একটা জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সংবিধানের যে নিয়ম মেনে
পদত্যাগ করেছিল সময় মতো যে নির্বাচন হবে একটি অন্তর্বর্তী সরকার, যেটা ত্রয়োদশ সংশোধনী, যেটার মাধ্যমে 91 এরশাদের পতনের পরে 91, 96 এবং 2001-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন, এমনকি 2008-এরটাও তারা বলেছে কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সেইটাকে তারা ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে মাত্র 29টা না সিট দিয়ে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আনে। আওয়ামী লীগ মুচলেখা দিয়ে ভারতের কাছে এবং এদের মুচলেখা দিয়ে ক্ষমতায় আসে 2008-এর যে বাকিটা হলো ইতিহাস। কিভাবে কত নৃশংসতার সঙ্গে কত মায়ের কোল খালি হয়েছে, কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে, কত মানুষ গুম, কত মানুষ বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের নামে। এই যে একটা, এবং এখনো যে এখন দেখেন এখন যে আমরা অবস্থায় আছি, আমরা সবাই বলি এই ছাত্র জনতার আন্দোলনের মুখে আমরা এই যে জুলাই বিপ্লব বলেন যাই বলেন, আমি শুধু এটা আমি স্বীকার করি ছাত্ররা এখানে মুখ্য ভূমিকা একটা রাখার শেষ দিকে যে ছাত্র আন্দোলনটাই এই হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, সম্ভব করেছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে হাসিনার আমলে 15টি বছর যদি কোন দলের কোন সদস্যরা সমর্থকরা তারা যদি ত্যাগ স্বীকার করে থাকে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের নেতা কর্মী সমর্থকরা। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম 15 বছরেরও বেশি, 17 বছর, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে 2007 থেকে আমাদের সংগ্রাম। আমাদেরকে পদে পদে নিগৃহীত করেছে, নির্যাতিত করেছে। প্রথম নির্যাতন শুরু করে তো এই যে এই ভারতীয় এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে তথাকথিত 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, আমাদের নেত্রীকে তারা বিনা অপরাধে বন্দী করেছে। আমাদের এখন যে প্রাণপ্রিয় দলের যে নেতা এবং কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তার উপরে অবর্ণনীয় শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তাকে অসুস্থ করে ফেলা হয়েছে, তাকে বহুদিন চিকিৎসা হাসপাতাল, এখনো তিনি তাকে চিকিৎসা নিতে হয়, থেরাপি নিতে হয়, তাকে পঙ্গু করার জন্য, শেষ করে দেওয়ার এমন কোনো চেষ্টা নাই যে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার করে নাই। এই ভারতীয় তারা জানতো, হাসিনা জানতো, সবাই জানতো যে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী এবং আওয়ামী লীগ চাইতে অনেক বেশি জনপ্রিয় দল, সেটার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা জানতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে দলের নেতৃত্ব, দলের দায়িত্ব কে নেবেন, কার হাতে অর্পিত হবে, কে হাল ধরবেন, তাই তাকে টার্গেট করে করে তারা সব কাজ করেছে। একই সঙ্গে এই হাসিনা এটাও জানতো, পরবর্তী সে টের পেয়েছে যে তাকে সাইজ করার জন্য বিদেশিরা একজনকে তৈরি করে রেখেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনার এত ক্ষোভ, এত জানতো যে হাসিনা যে অবস্থা সৃষ্টি করেছে সারা দেশকে গ্রাস করে ফেলেছে। আপনি দেখেন 8টা স্তর, তাদের একটা ছিল, কি নাম, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এক সময় মহিউদ্দিন খান আলমগীর। সেই বদমাইশ একবার বলল যে আমরা, আরেকটা ছিল শেখ হাসিনার ডাক্তার, কানের ডাক্তার, পিজির ডাক্তার প্রাণ গোপাল, তারা বলেছে এখন থেকে শুধু আমরা দলীয় লোকের চাকরি দিব, ঠিক না? তারপরে কি বলেছে, এইচ.টি. ইমাম নামে একটা বদমাইশ ছিল। শেখ মুজিব যেদিন মারা যায়, তারপরে যে সরকার হয় খন্দকার মুশতাকের, সেই সময় সিএসপি সচিব, ক্যাবিনেট সেক্রেটারি ছিল এই এইচ.টি. ইমাম। সেই মুশতাক এবং তার সরকারের
তথাকথিত ওই যে আওয়ামী শেখ পরিবারের লাশ পেরিয়ে যারা ক্ষমতা শপথ নিয়েছিল লাশ দাফন হওয়ার আগে, সেই খন্দকার মোশতাকের আমলে এই শেখ মুজিবুর রহমান সাহেবের সরকারের, বাকশাল সরকারের যিনি ক্যাবিনেট সচিব ছিলেন এইচ.টি. ইমাম, সেই বদমাইশ আবার হাসিনার মূল সচিব ছিলেন এবং প্রশাসনকে এবং দেশকে ধ্বংস করার পিছনে হাসিনাকে সবচেয়ে বড় যিনি তার সহযোগী অপরাধী ছিলেন তার নাম ছিল এইচ.টি. ইমাম। বছর দুয়েক হয় উনি মারা গেছেন। এই বদমাইশ বলল যে এখন থেকে আমরা শুধু দলীয় লোক ছাড়া কাউকে চাকরি দিব না। তারপর বলতো তোমরা কোনো মতে একটা লিখিত পরীক্ষাতে একটা কোনো মতে 5 নম্বর নিয়ে আসো, ভাইবাতে আমরা দেখব, চাকরি আমরা দিব। এই কোটা একটা দেশে, স্বাধীন দেশে 17 কোটি লোকের দেশ, এখানে কোটা একটা সৃষ্টি করে, কোটাটা কেন সৃষ্টি করা হয়েছে? কত শতাংশ লোক মুক্তিযুদ্ধে গেছে, রেকর্ড আছে, হিসাব আছে। আমরা বিএনপি করি, আমরা আওয়ামী লীগ করি না, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই যে অপপ্রচার তারা করে, ভারতের সরকারিভাবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভারতের যুদ্ধ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল মনে আছে আপনাদের? আমাদের স্বাধীনতার সময় 3রা ডিসেম্বর 1971 সন থেকে 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হই। এই 13 দিনের যুদ্ধে ভারত কিন্তু সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, আমাদেরকে সাহায্য করেছে, সত্যি কথা। তারা ভারতে কিন্তু অনেক আমাদের দেশের শরণার্থীকে তারা সমর্থন দিয়েছে। সবাই বলে কোটি কোটি ভারতীয় সরকারি হলো যে এখান থেকে 50 থেকে 60 লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের আর এবং বর্ডার এলাকার লোক। আর মুক্তিযুদ্ধের জন্য যারা গিয়েছিল, আশ্রয় নিয়েছিল মুক্তিযুদ্ধে, তাদের সংখ্যাটাও কত ছিল? ভারতীয় দলিল আছে আমাদের কাছে, কিন্তু সেটাকে প্রতিবার আওয়ামী লীগ বাড়াইতে এইবার এই যে মোজাম্মেল হোসেন ছিল, ওই যে গাজীপুরের, কি নাম তার, মোজাম্মেল আকাইমের লোক আর কি। তো এই লোক উনি এই মন্ত্রী হয়ে, আর এর আগে ছিল ক্যাপ্টেন তাজ, একটা বদমাইশ ব্রাহ্মণবাড়িয়ার, যে কিনা বিদেশি ইন্ডিয়ানদেরকে দালালি করতে গিয়ে, ইন্ডিয়ানকে তোষামত করতে গিয়া ইন্ডিয়ানদের মেডেল দিচ্ছে, সোনার মেডেল, হাসিনার কথায় এই সোনার মেডেলের মধ্যে ভরে দিচ্ছে পিতল। দেশের মান সম্মান ইজ্জত সব শেষ। তো এরা বাড়াইতে মুক্তিযুদ্ধের সংগ্রাম করছে 2 লাখের উপরে, 1,80,000, 1,81,000, 1,82,000 করতে এটাকে 2 লাখের উপরে নিয়ে গেছে। এখন আসলে এই সরকার এখন এসে বলছে, এখানে মুক্তিযুদ্ধে যে বিষয়ক যে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছেন, যারা মিথ্যা লোভে কিছু সুবিধা নেওয়ার জন্য, যারা মিথ্যা ভুয়া পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে শাস্তি দেওয়া হবে, খুঁজে বার করা হবে, শাস্তি দেওয়া হবে। আমার কথা সেটা না, কথা হলো অল্প সংখ্যক লোক, 17 কোটি লোকের মধ্যে এই 78,000 বা 1,80,000 মুক্তিযোদ্ধা যদি হয়, তারাই যদি এই দেশের তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়, তাহলে তো বাজে কথা। তাহলে তো 16 কোটি লোকের সামনে টিকবে কেমনি? এরা 16 কোটি লোককে তারা রাজাকার মনে করে। হ্যাঁ, আমরা আর ওরা এসে কি করলো? রাজনীতি একমাত্র তার এজেন্ডা হলো বাবার মৃত্যু, পরিবারের মৃত্যুর প্রতিশোধ। এই জিঘাংসা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সে একটা রাজনীতি খুঁজে বাইর করলো, কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। টুপি পরলে মুক্তিযুদ্ধের বিপক্ষে, দাড়ি রাখলে মুক্তিযুদ্ধের বিপক্ষে, নামাজ পড়লে, মাদ্রাসায় পড়লে জঙ্গি। এই যে একটা সিস্টেম তারা করলো, করে কিছু বদমাইশকে দিয়ে তারা এই কোটা সিস্টেমটা, তাদের উদ্দেশ্য ছিল এই কোটা 56, প্রতি 100টা চাকরির মধ্যে 56টা চাকরি তারা এই কোটা, মুক্তিযোদ্ধা, জেলা, মহিলা, প্রতিবন্ধী, এইগুলো তারা নিয়ে যাবে। হ্যাঁ, এখন যেটা হয়েছে, শেষে অনেক কথা বললে আপনারা সব জানেন, কি আপনাদের কাছে এখন বলার এটা মানে মায়ের কাছে মামা বাড়ি গপ্প, আপনারা সবাই জানেন, এখানে যারা যারা আছেন মুরব্বীরাও জানেন, আজকে যে তরুণ প্রজন্ম তারাও জানে, কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জানে না, জিয়া রহমান সাহেবের ঘোষণার কথা জানে না। এমন প্রোপাগান্ডা করছে যে লোকটা স্বাধীনতা চায় নাই। মার্চ মাসের 25 তারিখ 71 সনে
বিদেশের টেলিভিশনে তাই বক্তৃতা বলছে, একদিনের জন্য হলো কিন্তু আমি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। এই 25শে মার্চ যেদিন রাত্রে পাকিস্তান আর্মি অ্যাকশন করলো, সেই দিন সে সকালবেলা বিদেশি সাংবাদিকদের বলছে, আমি মুজিবুর রহমান বলতো না, শেখ মুজিব তো পরে বানাইছে, আমি মুজিবুর রহমান একদিনের জন্য হলেও আমি প্রধানমন্ত্রী পাকিস্তানের হব। সেই লোকরা আমরা জাতির পিতা মাইলে আজকে দেশের এই অবস্থা করছি। ঠিক আছে, আমরা হয়েছি রাজাকার। হ্যাঁ, এখন পরে কি হয়েছে দেখেন। হ্যাঁ, সব কথার এক কথা। এখন আমরা আমাদের এখানে আসি। অনেকে কিন্তু দুষ্ট লোকেরা বলে, আমি আপনাদেরকে, আপনারা আশা করি আপনারা এখানে সবাই যারা নামাজ রোজা করেন আল্লাহর ভক্ত, বাংলাদেশের যে 64 জেলা, তার মধ্যে যে 540 550 উপজেলা, 600-এর উপরে থানা, আপনারা স্বীকার করেন যে হালুয়াঘাট এবং ধুবরতে আওয়ামী অত্যাচার তুলনামূলকভাবে কম হয়েছে, এটা জানেন, মানেন আপনারা? এটা মানেন? এবং আপনাদের এই যে মোটামুটি আশ্রয় ছিলেন, এই অবস্থা নিশ্চিত করার পিছনে আমার ব্যক্তিগত আফজাল এইচ খান, আমার কোনো অবদান ছিল? স্বীকার করেন আপনারা? এবং আমি কি আমার নিয়মে আওয়ামী লীগের এখানে খেলাইতে পারছি? আওয়ামী লীগ বাধ্য হয়েছে। আমি যেহেতু বাড়াবাড়ি উশৃঙ্খলতা করি না, তারাও কিন্তু এটা করতে সাহস পায় না। হালুয়াঘাট কিন্তু শান্তির নীড় হিসেবে মোটামুটি ছিল। এই ইলেকশনের 15 সনের আন্দোলন আমাদের অবরোধের সময়, আর 18-র ইলেকশনের আগে দিয়ে তারা গাইবি মামলা দিচ্ছে, তাই তো? কিন্তু বাড়ি ঘরে গিয়ে গিয়ে আপনাদের ধরতে পারছে? থানায় ভরতে পারছে? পারে নাই। ওইখানে লোকে স্বীকার করে, আপনারা যদি নাও করতে চান, আওয়ামী লীগেরা স্বীকার করে যে আমরা তুলনামূলক বাকি 64 জেলার তুলনায় আমরা হালুয়াঘাট বগুড়াবাসী আল্লাহর রহমতে তুলনামূলকভাবে অনেক শান্তিতে ছিলাম। এটা কি এমনি এমনি হয়েছে? আওয়ামী লীগে আপনার আমার দুলাভাই লাগে না আমরা তাদের দুলাভাই লাগি যে আমাদেরকে খাতির করছে? করে নাই, আমাদের শক্তি ছিল বলে। ঠিক আছে, 15 বছর বলেন, আর সেই 96-তে যখন আমি প্রথম এমপি হলাম 2001 পর্যন্ত, তারপর আওয়ামী লীগ আমাদের সঙ্গে কোনদিন মারামারি করতে সাহস পাইছে? এটা বলেন আপনারা? আস্তে আস্তে কেন? আসল কথা জিজ্ঞেস করলে করেন কেন? ভুল হলে বলবেন যে না আওয়ামী লীগ কোথাও মারামারি করার সাহস পাইছে, আওয়ামী লীগ। আচ্ছা দাঁড়ান, এইবার আসেন। এই আওয়ামী লীগের এই অবস্থাতে আমরা হালুয়াঘাটে কোন লোক গ্রুপিং, পলিটিক বড় দল, বিশাল দল কিন্তু বিএনপি, ঠিক আছে, এই দলটা সৃষ্টি করেছিলেন কে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি তখন রাষ্ট্রপতি ছিলেন। উনি একটা এরকম তুলনা যদি উপমা দেয়, একটা ফল খেয়ে একটা বীজ বপন করেছিলেন বা একটা চারা লাগিয়েছিলেন, সেটাকে ওই কি বলে, সেটার যত্ন শুশ্রূষা এইসব দেখভাল করার উনি সময় পান নাই। 2.5 বছর না যেতেই দল প্রতিষ্ঠার 2.5 বছর না যেতে বদমাইশরা, আমাদের যারা শত্রু, এই দেশের শত্রু, এই আওয়ামী এই বেঈমানদের সহযোগিতায় ষড়যন্ত্র করে এবং আন্তর্জাতিক 25টা 30টা অভ্যুত্থানের চেষ্টা করে শেষ পর্যন্ত তারা সফল হয়। শহীদ রাষ্ট্রপতিটা দেশের সত্যিকার একজন দেশপ্রেমিক ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, সৎ, যার সম্বন্ধে আজ পর্যন্ত কোন রকম ক্লেম কারো নাই। ঠিকই বলছেন। উনি একটা গাছ লাগাই গেছিলেন, চারা গাছ। সেখান থেকে ওনাকে 81 সনের মে মাসে ওনাকে নির্মমভাবে হত্যা করার পরে 83 সনে এরশাদ তখন ক্ষমতা নিয়ে নিয়েছে মিথ্যা কথা বলে, বন্দুক দিয়ে। নির্বাচিত বিএনপি সরকার বিচারপতি সাত্তারের বন্দুক দিয়ে ক্ষমতা নিয়ে নেয় এরশাদ। সেই এরশাদ হলো বাংলাদেশের প্রথম ভারতীয় সলিড, যদি মানে ভারতীয় এজেন্ট, ভারতের চর। আমি সবসময় বলে আসছি, হাসিনার চেয়েও বড় এজেন্ট ছিল এরশাদ। এরশাদ কিন্তু ভারতকে এই দেশে ঢুকাইছে এবং এরশাদকে ক্ষমতা নিতে বাধ্য করছে এবং সাহায্য করছে হলো ভারত। এই এরশাদের আমলে কিন্তু একজন সদ্য বিধবা
তাকে ঘর থেকে ডেকে এনে দেশের ডাকে দলের টানে দেশের টানে দলের ডাকে তিনি বের হয়ে এসে এই বিএনপি হাল ধরেন, ঠিক কিনা? এবং ওনার নেতৃত্বের কারণে বিএনপি কিন্তু একটা ছোট চারা গাছ না, দেশের সর্ববৃহৎ বট গাছে রূপান্তরিত হয়। এখনো কিন্তু এত বছর ক্ষমতা থাকার পরেও জরিপ করেন, বিএনপির চেয়ে আওয়ামী লীগের চেয়ে বিএনপির সংখ্যা বেশি। সবসময় বলছি বিএনপি হলো সবচেয়ে বড় দল বাংলাদেশে, কিন্তু প্রপাগান্ডা এবং সরকারি অত্যাচার, সরকারি ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র কারণে বিএনপিকে নিগৃহীত করা হচ্ছে। আর বিএনপির মধ্যে আমাদের কিছু যে সব আমরা দুধে দেওয়া তুলসী পাতা ভদ্র, হ্যাঁ আমরা তা না, আমাদের মধ্যে কিন্তু দেশের স্বার্থ, দলের স্বার্থ, এই দেশের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের সুবিধার জন্য ছোট্ট অল্প সামান্য লাভবান হওয়ার জন্য অনেকে কিন্তু এই দলের পিঠে ছুরি মারতে দ্বিধা করেন নাই। এই দলকে কাবু করার জন্য দলের মধ্যে থেকেই অনেক কিন্তু আপনারা যারা বলেন সংস্কারবাদী, তথাকথিত সংস্কারপন্থী, এরকম অনেক কিছু পার হয়েছে কিন্তু আছে না, নিজেদের পকেট তৈরি করছে তারা। সবকিছু করার পরে কিন্তু বিএনপিকে একটু বসে আমি শেষ করবো। সবচেয়ে বড় সমস্যা কোনটা জানেন? একটা জিনিস বলি আপনাদের, যারা থাকা উচিত, বোঝা উচিত, আওয়ামী লীগ কয়েকবার কিন্তু ভাঙছে। ভাষা এই সরওয়ার্দী আর ভাসানী আর গফর খানের আওয়ামী লীগ ভাঙ্গা কিন্তু হয়েছে ন্যাপ। আওয়ামী লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ ভাঙ্গা হয়েছে আওয়ামী লীগ ভাঙ্গা হয়েছে ন্যাপ, তারপরে আওয়ামী লীগের পরে জাতীয় লীগের পরে ডেমোক্রেটিক লীগ, আতাউর রহমান খান প্রধানমন্ত্রী বাইরে চলে গেছে, ডেমোক্রেটিক লীগ খন্দকার মোশতাক শেখ মুজিবের মৃত্যুর পরে আরেকটা আওয়ামী লীগের লোকজন নিয়ে বসে ডেমোক্রেটিক লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ শেখ সাহেব নিজে করছে তার দলের, আওয়ামী লীগ থেকে করছে বাকশাল। তারপরে কি করছে? শেখ সাহেব মারা গেলে পরে আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান হয়েছে না? আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান কতবার ভাগ হয়েছে। বিএনপি কিন্তু গত 46 বছরে বিএনপি কিন্তু কেউ ভাবতে পারে নাই। অনেক চেষ্টা করছে, ইন্ডিয়া চেষ্টা করছে, সেনাবাহিনীর মধ্যে সবাই চেষ্টা করছে, কিন্তু বিএনপিকে কিন্তু কেউ ভাবতে পারেনি। পারছে এরশাদ ক্ষমতায় থেকে এসেন দল করছে কি জাতীয় পার্টি, ও এরশাদের জাতীয় পার্টি। তার জীবদ্দশায় নাজির রহমান মঞ্জু বেরিয়ে গেছে, ওই যে আন্দালিক পাথর বাবা, আনোয়ার হোসেন মঞ্জু বেরিয়ে গেছে, শাহ মজ্জম বেরিয়ে গেছে, কাজী জাফর বেরিয়ে গেছে। এরশাদ কিন্তু জীবিত, কাজী জাফর। তারপরে কি ভাঙতে ভাঙতে রোশন এরশাদ একদিকে, তার ভাই আরেকদিকে, এরশাদের বউ একদিকে, এরশাদের ভাই একদিকে। এই হলো জাতীয় পার্টি, একটা অন্তঃসার শূন্য একটা দালাল পার্টি। ওইটা কারণ কি? ভারতের এজেন্ট। এইবার গত ইলেকশনে দেখেন এই জাতীয় পার্টির কাদের, সিএম কাদের, সে ভারত গেছে, আইসা বলছে বলা যাবে না। আমারে বলছে, এখন বলে আমাদেরকে পানির ভয় দেখায়, যারে হারামজাদা তুই এই দেশে রাজনীতি করবি, তোর ভাই এই দেশের প্রেসিডেন্ট ছিল, আর তোরে জানে মারবে ভারত, এই জন্য তুই সত্যি কথা বলবি না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। হালুয়াঘাটে গ্রুপিং, বড় দলের গ্রুপিং থাকে, কিন্তু গত 15 বছরের হিসাবটা তারা নেয়। 15 বছরটা শুরু করেন, 15 বছরের মাঝখানে 2 বছর 2.5 বছর কিন্তু করোনা গেছে, করোনা, ঠিক কিনা? তারপরে কি হয়েছে? 14 সন পর্যন্ত আমরা মাঠে, হেফাজত ইসলাম ওইখানে করে 14 সন পর্যন্ত নর্মাল পলিটিক্স হয়েছে। আমরা এখানে কোথাকাতি করছি নমিনেশনের জন্য, ইলেকশন হবে 14 তারিখে, এই 2014 সনে আমি একজন আরেকজন আমরা কোথাকাতি করছি নমিনেশন সারা দেশেই। আওয়ামী লীগ একতরফা ইলেকশন করছে, বিনা ভোটে 152-53 জন তারা হয়ে গেছে, সারা দুনিয়া হাসছে। তারপরে বসে ওই 5ই জানুয়ারি যেদিন ইলেকশন হলো, বেগম খালেদা জিয়াকে বালুর গাড়ি দিয়ে আটকাইলো, মনে আছে আপনাদের? সেইটার বার্ষিকী ছিল 5ই জানুয়ারি 2015। সেই দিন আমাদের বাধা দিল গণতন্ত্র হত্যা দিবস পরিকল্পনা, বিএনপি কেন্দ্রীয় বিএনপি এটা বাধা দিল। বাধা দেওয়ার পরে আমরা অবরোধ করলাম সারা দেশব্যাপী। এই কিন্তু গন্ডগোল হলো আমাদের ইয়ের জন্য। আওয়ামী লীগাররা খুনি আসামি, খুনের আসামি
সন্ত্রাসী এদেরকে জেল থেকে বাইর করে ডিবি দিয়ে আগুন মারা ককটেল মারা করলো। আমাদের বললো আমরা অগ্নি সন্ত্রাস নতুন। আমাদের দলের ভারপ্রাপ্ত বর্তমানে তিনি হলেন মহাসচিব, একজন সজ্জন ব্যক্তি, ভদ্র, সবাই জানে একজন ভদ্র একদম, ফখরুল ইসলাম আলমী, ওনারা ছিল কি সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ময়লার গাড়ির মধ্যে উনি আগুন দিচ্ছে, তাও কোথায় প্রধানমন্ত্রী বাড়ি অফিসের সামনে। মানে মিথ্যার একটা সীমা থাকে। ওনার মতো লোকের ময়লার গাড়িতে আগুনের জন্য মামলা করছে না। আচ্ছা, ওই তখন থেকে কিন্তু আমাদের উপরে খড়গ নামা আরম্ভ হলো। কিন্তু আমরা তো হালদগর ছাড়ি নাই, ছাড়ছি আমরা 16 সনে ইলেকশন করি নাই। আমি 16 সনে আমাদের এইখানে তারা এমপি কি বলে চেয়ারম্যানিতে দাঁড়াইছে, তাদের ইলেকশনে আমি আমার প্রার্থীদের জন্য আমি কাজ করি নাই, করছে কি করি নাই। 16 সনের ইলেকশনে কি ছিল, ধানের শীষ নৌকা, তখন আমরা ধানের শীষ ইলেকশন করি নাই, আমার প্রার্থীরা চেয়ারম্যান হয় নাই। 16 গেল, তারপরে আসলো 18তে আমরা ইলেকশন করলাম, আমি ইলেকশন করলাম, আমি মাঠে ছিলাম না, ছিলাম কি ছিলাম না। তাহলে 18 ডিসেম্বর চলে গেল, 30 তারিখ ইলেকশন, রাতের বেলা ভোট কাটলো পুলিশ দিয়ে, হলো 19 সন থেকে 19 সন না পার হয়ে 20 সনের মার্চ মাসে আসলো করোনা। 20, 21, 22.5, মানে 22-এর অর্ধেক। তখনও মাস্ক টাচ করা কোনো রাজনীতি ছিল আমাদের, আরো ছিল তখন। তারপরে কি 3 ফুট দূরে থাকতে হইতো, মাস্ক করা থাকতে হইতো। তারপরেও আমরা কিন্তু 25টা বার্ষিকী করছি, আমরা কিন্তু প্রতিটা ইফতার পার্টি করছি কিনা। আমরা কিন্তু এর মধ্যেও কিন্তু হালুঘাটে প্রতিটা ইউনিয়ন যেখানে আপনারা বসছেন, এইখানে আমরা অনাড়ম্বর না আড়ম্বর ভাবে ইফতার পার্টি করছি। আমরা কিন্তু পলিথিনে করে কারো খাওয়া দিই নাই, আমরা প্লেটে করে সার্ভ করছি, ঠিক কিনা বলেন আপনারা? বলতে সারাদিন রোজা রেখে সেখানে ইফতার পার্টি করছেন না আপনারা? আমাদের ঈদগাহ মাঠে আমরা ইফতার পার্টি করি নাই, হালুঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আমরা ইফতার পার্টি করি নাই, ভাড়াতে ওই ইউনিয়নে। আমি সদরের কথা বলি, আমরা সানফ্লাওয়ার স্কুলে করি নাই ইফতার পার্টি। গেল তাহলে গেল 18 পর্যন্ত আমরা আসলাম, 19-এও করলাম, 20-এ করোনা, 21-এ করোনা, আবার 22-23-এর শেষে 23-এ আমরা করি নাই। আমার বাবা মারা গেলেন 22 জানুয়ারি মাসে, ওনার জানাজায় সব আপামর জনসাধারণ, তার মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ সহ জনগণ ছিল না, আমরা মাঠে ছিলাম না, হয়েছিল তখন। তারপরে ইফতার পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী, আমার এইখানে প্রতিষ্ঠা বার্ষিকীতে 21টা ককটেল মারছে আওয়ামী লীগ, জানেন কিনা আপনারা জানেন? 21টা ককটেল মারছে। কারা কারা মারছে? সুলতান মারছে, সাগর মারছে, রাহুল মারছে, ছাত্রলীগ। আমরা তাদেরকে চিনছি, আমাদের লোকজন তাদেরকে চিহ্নিত করছে। ওসি ছিল তখন কে? সুমন রায়, তার তত্ত্বাবধানে এখানকার আওয়ামী লীগের নেতৃত্বের তত্ত্বাবধানে আমার এইখানে মাসে ককটেল, এই যে পাশের বাসায় গিয়ে বসে ককটেল। আচ্ছা, তো আমরা ছিলাম না বলে ওনারা কোথায় ছিলেন? একটা ডাইন হাতে না, এইসব কথা যদি বলে 15 বছর কোথায় ছিলেন? আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিন্তু হিংসাত্মক রাজনীতি করি না, প্রতিহিংসামূলক রাজনীতি কোনোদিন করি নাই, কাউকে গালাগালি করি নাই, কারো মানহানি করার বক্তৃতা করি নাই, ঠিক আছে? মানে আপনার সত্যি না মিথ্যা বলেন? যদি এইসব কথা আপনাদের কাছে বলতে যায়, আল্লাহর ওয়াস্তে ডান হাতে না, বাম হাতে কালে একটা চোর এইসব বেছে মিশে আরো গল্প করলাম, আমি অন রেকর্ড বললাম। আর এইখানে যদি আপনারা আওয়ামী লীগ দেশের ইতিহাস বিকৃত করছে, আর কেউ কেউ যদি চিন্তা করে হালুঘাটের বিএনপি ঘরানার রাজনীতি ইতিহাস তারা বিকৃত করবে, তাহলে আমারও বোঝার আছে। আমিও কিন্তু হাড়ি ভাঙার হাটে হাড়ি ভাঙতে জানি, তাই আমি বলবো সবাই আমরা বিএনপি এক হই। আমাদের সামনে কিন্তু কঠিন দিন। আমাদের দলের যিনি এখন আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সবাইকে পর্যায়ক্রমে
জেলাওয়ারি, বিভাগওয়ারি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সবাই সঙ্গে কিন্তু উনি যোগাযোগ করতেছেন যে আমরা কিন্তু এইটা ভাব করলে হবে না যে আওয়ামী লীগ চলে গেছে আমরা ক্ষমতায় চলে আসি। আমরা উনি বলছেন এই গত 31 তারিখে নেত্রকোনা শেখপুর ময়মনসিংহ এর একটা জামালপুরের একটা ভিডিও কনফারেন্স ছিল, টাউন হলে আমরা গেছিলাম সবাই ময়মনসিংহে। ওখানে উনি খুব আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আমরা 2007-এও আমরা বিরোধী দলে ছিলাম, এখনো আমরা বিরোধী দলে। যেসব লোকজন আমাদেরকে হাসিনাকে সরাবার জন্য আমাদের মদত দিচ্ছে, ইন্ধন দিচ্ছে আমাদের আন্দোলন, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করছিলাম গত বছর, ঠিক না? আপনার এখান থেকে গেছেন না সবাই মিছিলে? এটা কি গত 15 বছর হিসেবে পড়ে না? 18 ইলেকশন পড়ে না? 16 ইলেকশন পড়ে না? আচ্ছা, হিসাবটা আর কি করে রাখেন আর কি। তো তখন আমরা 28শে অক্টোবর একেবারে স্যাবোটাজ করে আমাদের উপরে পরিকল্পিতভাবে হামলা করে মিথ্যা কথা বলে আমাদের দলটাকে আবার মামলা দিয়ে করলো, কিন্তু পারলো না বেশি। অক্টোবর 28 তারিখ গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ইলেকশন করে ফেলতো 5 তারিখে, আমাদের মাইনাস করে 5ই আগস্ট 3 দেশ থেকে মাইনাস হয়ে গেলেন এবং তার দল মাইনাস হয়ে গেল। আমি আপনাদের এইটুকু বলতে পারি আগামীতে কি হবে, কে থাকবে, আমরা আমাদের মধ্যে কে জীবিত থাকবো, কে থাকবো না দুনিয়াতে, আমি থাকবো না আপনি থাকবেন, এটা যাচ্ছি না। এইটুকু বলতে পারি, এই বাংলার মাটি থেকে আপনারা 5 তারিখে বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তরুণ প্রজন্ম বলে 36শে জুলাই সব ঠিক থাকবে, শুধু শেখ নামের কোন লোক, শেখ পরিবারের কেউ আর এই দেশের রাজনীতি করবে না, শেখ পরিবারের কেউ আসবে না। হ্যাঁ, শেখ শিয়াল, শেখ বিড়াল এরা কিন্তু আর ক্ষমতায় আসবে না। এমন অবস্থা হয়েছিল হাসিনা রেহানা তো আছেই, তারপরে কিন্তু এমন অবস্থা হয়েছিল আর কদিন থাকলে হয়তো যে ওখানকার কি শেখ শিয়াল, ওখানে কি শেখ বিড়াল, ওইখানে কি শেখ ইঁদুর, এইরকম শেখে কিন্তু বলে যেত দেশ। ঠিক আছে না? এইটা আর হবে না, এই দেশের মানুষ এইটা আর হইতে দিবে না। ঢাকা শহরে যান, আমাদের যে এখন যিনি সরকারের দায়িত্বে আছেন প্রফেসর ইউনূস, তারা বিশ্ববিখ্যাত একজন আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। উনি কিন্তু বিদেশে বলছে, ছবি দিতে, অ্যালবাম দিতে, দেখো সারা বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, দেয়ালে দেয়ালে এই তরুণ প্রজন্ম তারা করছে। আর আমি এই সুযোগে বলতে চাই, যারা এই আন্দোলনে, যারা চরম ত্যাগ স্বীকার করেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই সরকার, গত সরকার, এবং যারা পঙ্গু হয়ে গেছেন, যারা এখনো চিকিৎসার অভাবে, যারা অনেকে সুচিকিৎসা পাচ্ছেন না, অনেকে অন্ধ হয়ে গেছেন, সরকার বলতেছে তাদের দায়িত্ব নিবে, তাদের হিসাব হবে, আশা করি সেটা সুন্দরভাবেই হবে। হ্যাঁ, কিন্তু ক্ষতিপূরণ দিয়ে তো মানুষটাকে ফেরত আনা যায় না। তাদের যথেষ্ট সম্মান, স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের অনেক শহীদ, তাদের নাম নাই কিন্তু লিস্টে, যারা সত্যিকারের যুদ্ধ করছে। অনেক বাটপারদের আছে, দলীয় বাটপারদের কিন্তু মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে না? যারা 1971 সালে, যার বয়স 6 বছর 8 বছর, তারও সার্টিফিকেট আছে কিন্তু মুক্তিযুদ্ধের। তার মধ্যে তাদের সচিব ছিল, তাদের মন্ত্রী ছিল, একটা নামই বলি, সমরে দল করি, তার বয়স 8.5-9 বছর, সেও দাবি করছে, ধরা খাইছে, মোজাম্মেল হক বসু তারে দেয় নাই সার্টিফিকেট এবং তিরস্কার করছে যে 8 বছর বয়সে আপনি মুক্তিযুদ্ধ কোথায় করছেন। সচিব 2 বছর বেশি চাকরি করার জন্য বা হাসিনার একটু কাছে থাকার জন্য মিথ্যা সার্টিফিকেট যে আমি মুক্তিযোদ্ধা। এগুলো চলতেছে, এগুলো সব যাচাই বাছাই হবে। এবং এই বর্তমান এই গত আন্দোলনে যারা যারা গুম হয়েছে, যারা ক্রস ফায়ারে মারা গেছে, যাদের বাড়িঘর জ্বালানো হয়েছে, যারা এই শেষ জুলাই আন্দোলন মানে অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিছে, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, অভিভাবক, যারা যারা এখানে প্রাণ যাদের গেছে, সবারই একটা মূল্যায়ন হবে, হিসাব হবে, রেকর্ড থাকবে আশা করি আগামী প্রজন্মের জন্য। আমি তাদের প্রত্যেকের, যারা শহীদ হয়ে গেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ, আপনাদের সকলের হয়ে দলের পক্ষ থেকে তাদের আশু
রোগ চিকিৎসা আমরা আমরা তাদের কি বলে এটাকে সুস্থতা কামনা করি, রোগ মুক্তি কামনা করি। আর আমাদের যেটা এখন করণীয়, ওইটা আমি আবার বলি, শুধু এটা কিন্তু বৈষম্যবিহীন ছাত্রদের আন্দোলনের ফসল না। 17 বছরের বিএনপির নেতৃত্বে আরো কিছু কিছু ছোটখাটো আমাদের শরিক দল যুগপৎ আন্দোলন করছে আমাদের সঙ্গে, এবং এইটার মধ্যে যে হিসাবে দেখা গেল যারা মারা গেছে, এই যে গত এই জুলাই 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যারা মারা গেছে, তার মধ্যে বিএনপির লোক মারা গেছে 119 জন, আর জামাত ইসলামের গেছে 86 জন। এটা সরকারি ভাবে যেটা এখন পর্যন্ত জানানো, 119 জন লোক কিন্তু এই গত এই অগাস্ট মাসে, জুলাই শেষে বিএনপি নেতা কর্মীরা, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জান দিয়েছে। আমাদের বহু নেতা কিন্তু এখনো গুম হয়ে আছে, আমাদের বহু নেতা কিন্তু এখনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার জানে না তারা জীবিত না মৃত, তাদের আত্মার মাগফিরাত কামনা করবে না তাদের আশু মুক্তি কামনা করবে, এই কোন দোয়া করবে তারা তারা জানে না। এইটা কত বড় একটা পরিবারের জন্য কত কষ্টের একটা ব্যাপার। যাক, এখন আমরা সুন্দরভাবে আগামী দল আরো হবে, ইলেকশন কবে হবে, কাল হবে, পরশু হবে, এইটা নিয়ে অনেক এখনো কিন্তু পায়তারা চলতেছে বিএনপি কে। ওই যে তারেক রহমান সাহেব বলছেন, তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছেন উনি, যে আমাকে ওই পিঠে হাত দিয়ে বলছেন আমাকে কিন্তু শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। আপনাদের নেত্রী, আমার মা, এই দেশের 17 কোটি লোকের মানে অবিসম্পাদিত শ্রদ্ধেয় যিনি, এই দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, 7 বছরের মতো ওনাকে মিথ্যা দিয়ে অপমানজনক ভাবে জেলখানা থেকে আরম্ভ করে বাধ্য হয়ে পড়ে এই বাড়িতে থাকার সুবিধা দিয়ে অসুস্থ বাড়ায় সুচিকিৎসার সুযোগ থেকে ওনাকে বঞ্চিত করে, এগুলো কিন্তু আপনারা এখন যে মনে করতেছেন ক্ষমতায় রেখেছেন, আপনাদের সবকিছু লাগবে, আপনাদের এখনই আপনাদের লোকজনদের সব জায়গায় দিতে হবে। আমি নাম দিয়ে বলি, মাইন্ড করেন না। হ্যাঁ, আমাদের এই 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 আপেল লাগবে, কমলা লাগবে, কলা লাগবে, তারপর কি বেগুন লাগবে, আদা লাগবে, রসুন লাগবে। যাদের এই ভাব, তাদের উদ্দেশ্যে বলতে কিছু বললে আবার তারা কমপ্লেন করে যে আমাদের নাম ধরে এইসব বলছে, অপমান। আমি কারো নাম নিচ্ছি না। আপনারা জানেন কে কি করতেছে, জানেন কি জানেন না? মিডিয়াতে, ফেসবুকে, আমি তো ফেসবুক চালাই না, আমি ফেসবুকের রাজনীতিতে বিশ্বাস করি না। ওই যে বললো না, একটা ব্যানার একটা নেয়, 5-7 দ্বারা এটা ঘরের চিপার মধ্যে ঝটিকা দিয়ে দেয় ফেসবুকে, আমরা আন্দোলন করছি, আমরা এই কেন্দ্রীয় প্রোগ্রাম আমরা পালন করছি। এই তো আমি এইগুলি করি নাই। আমি যেটা করছি, লম্বা ব্যানার, 6 ফুট 8 ফুটি ব্যানার নিয়ে রাস্তা দিয়ে মিছিল করছি, আপনারা পিছন থেকে স্লোগান দিতে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওইসব ভিডিও আছে, প্রয়োজনে ওইসব ভিডিও আমরা ছাড়বো। কিন্তু আমি ফেসবুক করি না বলে কেউ কেউ ওই তাদের ফেসবুক টিম আছে, হ্যাঁ, আজকের দিনে বলতে পারেন যে মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ইয়ে করে, কিন্তু মিডিয়া কিন্তু আওয়ামী লীগ কিন্তু 15 বছর মিডিয়া দিয়ে সারাক্ষণ খালি বঙ্গবন্ধু শেখ হাসিনা করে কিন্তু পচা লুড়ে কিন্তু মানুষে খাওয়াইতে পারে নাই। ওই পচা আলুই থাকছে, ঠিক কিনা? তো মিডিয়ার ভূমিকা আছে, কিন্তু মিডিয়ায় সবকিছু না। মানুষের অন্তরে যেটা বিশ্বাস, সেটাই হলো সবচেয়ে বড়। আপনারা বিএনপি করেন কেন করেন? জিয়া রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, বর্তমান নেতৃত্বে যিনি আছেন তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে আপনাদের আস্থা, বিশ্বাস, এবং বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে। আপনারা সবাই এতে অংশ নিয়ে বাংলাদেশের একটা সুন্দর রাষ্ট্র, বিএনপির নেতৃত্বে একটা সুন্দর রাষ্ট্র সংস্কার। বিএনপি কিন্তু 31 দফা একটা সংস্কারের, এখন সবাই বলতে সংস্কার দরকার। আমরাই কিন্তু রাষ্ট্র সংস্কারের আমরা কিন্তু রূপরেখা তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে কয়েক মাস আগে। ঘোষণা জানেন আপনারা 31টা, এইগুলো বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। কতদিন লাগবে, কয়দিন লাগবে, এটা বলা কঠিন। কিন্তু আবার সংস্কার ছাড়া কালকে ইলেকশন দিলে ওই যে আগস্ট মাসে যে অবস্থা ছিল, সেই অবস্থা যে আবার পুনরাবৃত্তি হবে না, দুষ্টরা যে আবার আমাদের স্যাবোটাজ করবে না, এটা
এটা কোনো গ্যারেন্টি না। যার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, আবার তত্ত্বাবধায়ক সরকারের আনতে হবে। হ্যাঁ, যেসব বদমাইশ জজ একজন ব্যক্তি যে ক্ষতি করছে খায়রুল হক, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অনেক যারা এই দেশের বিরুদ্ধে গাদ্দারি করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বিচার করতে হবে। আর আমি আপনাদের বলবো, আমরা এটা আমি আগে আমাদের যে গত 1 সেপ্টেম্বরের প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য আমি বলছি, আপনারা অনেকেই পছন্দ করছেন। 4 লাখ লোকের উপরে এটা ভাইরাল হয়ে গেছে, তারা পছন্দ করছে আমার বক্তব্য যে প্রতিহিংসা করেন, রাজনীতি করেন না। অন্যায় করে থাকলে দলিল প্রমাণ সাক্ষ্য দিয়ে মামলা করেন তার বিরুদ্ধে। কিন্তু কবে আপনার প্রতিদিন ছাগল নিয়ে ঝগড়া হয়েছিল 30 বছর আগে আপনার দাদা আর ওর নানার সঙ্গে, ওই মামলা এখন দিয়েন না, ওইটার জেরে কিছু করেন না। তো আপনারা সবাই এইভাবে সহযোগিতা করবেন। আমরা আমাদের দল যাবে, টিম যাবে, আমাদের যেহেতু আগের মতো আমি যেরকম ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলন করে, আমি বোধহয় একমাত্র নেতা উত্তর ময়মনসিংহে আমাকে যখন দায়িত্ব দিল জেলার, আমি প্রতিটা জায়গায় কিন্তু আমাদের টার্গেট ছিল 30শে নভেম্বর, 10 তারিখে আমাদের জাতীয় সম্মেলন 2010-এ, 30শে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। আমি কিন্তু সব জায়গায় প্রতিটা ইউনিয়ন এবং কি বলে পৌরসভায় আমি কিন্তু ওয়ার্ড এবং ইউনিয়ন লেভেলে সম্মেলন করে কমিটি করছিলাম, ঠিক কিনা বলেন? একটা নামও কি আমার হাতে দেওয়া যে অমুক সভাপতি অমুক সেক্রেটারি বলতে পারবেন কেউ? সব জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল না? আমরা ঢাক ঢোল নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আপনারা সম্মেলন করছেন না? তাহলে আমি একটাতে বলছি যে না এখানে করিম হবে না রহিম হবে, আমি বলছি এগুলো কিন্তু আমার ভিডিও রেকর্ড আছে, তখন আমি যখন পড়াইছি অডিও রেকর্ড আছে। আমি এই জন্য এক বক্তৃতায় বলছি, বেশি মিথ্যা কথা অপপ্রচার করবা, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দিব। আমি ওকালতি করি, ওকালতিতে সত্য খোঁজে না, ওকালতিতে প্রমাণ খোঁজে। আমাদের আইনে প্রমাণ খোঁজে, প্রমাণ আমার কাছে যথেষ্ট আছে। আমি প্রমাণ দিয়ে দলিল দিয়ে প্রমাণ করে দিব কারা এখানে দুষ্টামি করে। ঠিক আছে? আমি সবাই আহ্বান জানাবো, আসুন আমরা সবাই এক হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধ, দেশের কল্যাণ হয় এগুলো উন্নত রেখে সমুন্নত রেখে আমরা আগামী দিনের জন্য একটা সুন্দর সমাজ করি। আমাদের লোকজন যাবে। এখন কিন্তু যারা এক সময় 2008-এ ছাত্র দল করতো তারা কিন্তু এখন ছাত্র দলে নাই, তারা বিএনপি হয়ে গেছে। নতুন সম্মেলন হয় নাই, তাই তারা ওই সাবেক পরিচয় তাদেরকে পরিচয় দিতে হয়। কিন্তু আপনাদের কাছে যখন যাবে, আমার প্রতিনিধি হয়ে যদি যায় আপনাদের কাছে যে আমরা এখানে বসবো, মিটিং করবো, আপনারা আলোচনা করেন ই করেন, এই তুমি ছাত্রদল করতাম, তুমি কে? আমি বিএনপি, এই সমস্যা করবেন না। আল্লাহর বস্তে কেউ এই সমস্যা সৃষ্টি করবেন না। নিজের বাহাদুরি দেখাবার জন্য দলের স্বার্থ হানি হয় এমন কাজ করবেন না। এই তুমি যুব দল, আমি বিএনপির কাছে, তুমি কথা বলার কে? আল্লাহর বস্তে পরিত্যাগ। বলেন সবাই ঠিক কিনা? বলেন, জোরে বলেন। এখন কিন্তু 2008-এর যুবদল কিন্তু এখন নানা দল হয়ে যেতে পারে, দাদা দল হয়ে গেছে অনেকে, ঠিক আছে না? ছাত্র দল কিন্তু বাবা চাচা দল হয়ে গেছে। তো তাদের যদি আপনারা মনে করেন আপনার বয়স বেশি দেখে আপনিই হলেন এটা ঠিকাদার অমুক ইউনিয়ন অমুক ওয়ার্ডে বিএনপি, না, আপনাদের শ্রদ্ধা করবে, আপনাদের অপমান করবে না। আমি কিন্তু নিজে পছন্দ করি না, আমি চাই না। বিড়াল দিয়ে গাল চাটানো একটা কথা আছে না, বিড়াল দিয়ে গাল চাটানো আমি কিন্তু পছন্দ করি না। আমার বেলা আমি তো বলি, আমাকে কেউ যদি মনে করেন বিড়াল দিয়ে গাল চাটাবেন, আমি সহ্য করবো না। সেই হিসেবে আপনারা সবাই দলের এবং দেশের বৃহত্তর স্বার্থে দলকে সুসংগঠিত। আপনি বুঝেন, এই তোমরা ইলেকশন করবা, তোমরা ইলেকশন ক্ষমতা গেলে লাভ কি? তোমাদের প্রধানমন্ত্রী হবে কে? আরে বেটা, আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে? তোর কি চিন্তা? হ্যাঁ, আমাদের রহিম ভাই, করিম ভাই, লাল ভাই, কালা ভাই এগুলো হবে। বিএনপি থেকে এটা সমস্যা হবে না। তারেক সাহেব আসবেন, নিয়ম মাফিক আসবেন। একটা স্লোগানে আমরা বলি না যে আসবে দেশে বীরের বেশে, তারেক রহমান আসবে দেশে বীরের বেশে, তাই হবে। দেখবেন ওই নেত্রী 16 বছর ক্ষমতা, আর আগে 5 বছর
পালায় গেছে, কেউ টের পায় নাই। সেনা প্রধান বলছে, আমি তখন সেনা নিবাসে ক্যান্টনমেন্টে আমি যখন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতেছি, তখন আমি জানি না যে প্রধানমন্ত্রী পালায় গেছে। প্রধানমন্ত্রী গেছে ভারতীয় ডোভাল, অজিত ডোভালের কথায়, আমাদের সেনা প্রধানের কথায় না। এইটাকে কিন্তু ওরা বিকৃত করছে। সেনা প্রধান বলে নাই যে ৪৫ মিনিট সময় আছে আপনি পালান, এটা বলে নাই। ওই তার যে এসএসএফ, যেখানে ভারতীয় বডিগার্ড তার ছিল, তারা তার লোক তারা তারা পার করছে। কারণ সেনা প্রধান নিজে বলছে, নিজে চলে গেছে, আমি চলে যাওয়ার পরে আমি শুনছি যে উনি চলে গেছে। ওনারা বন্দুক ধরে কিন্তু ওনার থেকে পদত্যাগপত্র কেউ নেয় নাই। উনি কাহিনী বানাইছে, আমি একটা বক্তৃতা দিতে চাইছিলাম, আমার সময় হয় নাই। বাজে কথা, এগুলো সব ভারতীয় প্রোপাগান্ডা। এবং তাকে রিসিভ করছে কে? গাজিয়াবাদ দিল্লির কাছে, যেখানে এই যে বিমান বাহিনী, ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে যখন প্লেনটা নামছে, তাকে রিসিভ করছে কে? কোন ভারতীয় মন্ত্রী না। সেই লোকটার নাম হলো অজিত ডোভাল। সে ভারতীয় রোয়েন, মানে তার এমনি এখন পদবি হলো জাতীয় নিরাপত্তা, মোদীর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, কিন্তু সে কিন্তু একজন গোয়েন্দা প্রধান। সে ৭ বছর হিন্দু হয়ে পাকিস্তানে মুসলমান সেজা, নামাজ পড়া, রোজা রেখা সে গোয়েন্দাগিরি করছে। তার নিজের জীবনী এটা উল্লেখ আছে। সেই অজিত ডোভাল তাকে রিসিভ করছে এয়ারপোর্টে। তার লোকজন ৪০০ লোক আসছিল এখান থেকে। আমাদের একটা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, যাকে এই ওয়াকারুজ্জামান গত সপ্তাহে বাধ্যতামূলক অবসর দিচ্ছে, তাকে দেয়া, তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। অন্য সেনা প্রধান, সেনা বাহিনীর লোকরা যারা দেশে বিদেশে, তারা বলে মুজিবুর রহমানকে যাইতে দেওয়া হলো। সে ২৮৪ জন ভারতীয় আর্মি যারা ছদ্মবেশে এখানে আসছিল এটা গোলাগুলি করতে, তাদেরকে ট্রেনে করে একটা বিশেষ, আমরা টিভিতে দেখছি, ভিডিওতে, তাদের পার করে দিচ্ছে। সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার, সে বুলেট তুলে বলছে, এই বুলেট তো আমরা ব্যবহার করি, এই বুলেট কোথেকে আসছে। এগুলো হয়তো আপনারা গ্রামে হয়ে থাকেন, জানেন না, কিন্তু আসলে যারা যেসব নতুন প্রজন্ম, যাদের হাতে স্মার্টফোন আছে, তারা মোটামুটি জানে। হ্যাঁ, তো আমি আপনারা অনেক আমাদের জায়গায় জায়গায় যাবো, আপনাদের অর্গানাইজ করব। আমরা টাইম দিলে, খবর পেলে, আমি যে ফোন করে করে সবাই দাওয়াত দিয়ে আনবো এটা না, কিন্তু কথাটা বুঝতে পারছেন আজকে। আর দাওয়াত কে দিল? সভাপতি জানেন না, বিএনপি ছাত্র দল করতো, সে বলে না, একজন বললে সবাই। এই যে আন্দোলনটা করলো ছাত্ররা, তারা কিন্তু সমন্বয়ক দিয়ে করছে, খেয়াল করছেন। প্রথমে ছিল 64-65টা সমন্বয়ক সারা দেশে, তারপরে হয়েছে 155টা। 3 জনে ধরছে, আন্দোলন বন্ধ হয় নাই, ওখান থেকে আরো 4 জন দাঁড়ায় গেছে। ওই 4 জন ধরছে, এখান থেকে দাঁড়ায় গেছে 5 জন। ঠিক আছে না? এখন আমাদের বিএনপি পরিবার হিসেবে চলবেন আপনারা, জিয়ার রহমানের দলের জাতীয়তাবাদী পরিবার হিসেবে আপনারা থাকবেন সবাই। পদ বাইতে থাকলে, দল ক্ষমতায় আসলে পদের অভাব হবে না। ন্যায্য, আপনাদের ন্যায্য পাওনা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আমি যদি রাজনীতিতে থাকি, আমি আপনাদের ওয়াদা করলাম, আপনারা আমাকে জানেন যে আমি কিন্তু আজ পর্যন্ত বলতে পারি যে আমি হালুয়াঘাটে এবং ধুবড়তে ৫০-৬০ হাজার লোকরা কিন্তু নামে চিনি কিনা বলেন? আজকে অনেকে কিন্তু আমার সঙ্গে আসছেন। 2018 পরে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আপনারা এর মধ্যে দাঁড়িয়ে রাখছেন, অনেকে দাঁড়িয়ে পাচ্ছে, অনেকে আবার দাঁড়িয়ে রং দিচ্ছেন, আপনারা মেহেন্দি দিচ্ছেন, কিন্তু আপনাদের চিন্তা আমার ভুল হয়েছে? হ্যাঁ, আপনারা কোন ইউনিয়নের, কোন গ্রামের, আপনার নাম, আপনার ভাইয়ের নাম বলতে আমার ভুল হয়েছে? ভুল হয়ে বলেন, খালি আমার সঙ্গে হা হা করেন, সত্যি কথা বলেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, ঢাকায় কেউ বিশ্বাস করতে চায় না যে ৫০-৬০ হাজার লোক আমি নামে চিনি। এই জন্য বললাম, পরিবার হিসেবে কাজ করেন। আমি আপনারা সবাইকে চিনি। আর দল যদি ক্ষমতায় যায়, এখন কিন্তু বিএনপির বিরুদ্ধে সবাই ইয়ে করতেছে। যারা কোনোদিন আমাদের সঙ্গে আন্দোলন করছে, মুখে মুখে করছে, নাটক করছে, উপরে থাকছে, হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের জোটের সদস্য হয়েছে, 3 সদস্য 5 সদস্যর দল তারা হয়েছে, তারা বড় বড় কথা বলছে, তারা টেলিভিশনে তাদেরকে অনেক ইয়ে দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। তারা পণ্ডিত, সুন্দরভাবে কথা বলতে পারে। তারা জানে যে আরো আগামী 150 বছরও তারা 151টা সিট নিয়ে ক্ষমতায় যেতে পারবে না। তারা এখন বলে হোক, সংস্কার করেন, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, ইলেকশন টিটকারি মারে। ইলেকশন সময় মতোই হইতে হবে।
না হলে আবার বিদ্রোহ। বিএনপি পরিবারে তারা যাবে, আমার নামে যারা যাবে, দলের যারা যাবে, অর্গানাইজ হবে, আপনারা যাবেন, সেখানে থাকবেন, সহযোগিতা করবেন, আমিও থাকতে চেষ্টা করব। এখন তার ওয়ার্ড লেভেলে আমি গিয়ে লাভ নাই, ইউনিয়ন লেভেলে নাই, কিন্তু আমরা যদি মনে হয় 3 ইউনিয়ন নিয়ে যদি ধারা বসি, হ্যাঁ, আমরা 4 ইউনিয়ন নিয়ে যদি হালুয়াঘাটে বসি, আবার 3 ইউনিয়ন সদস্য সাতপাই বিল্ডুরা নিয়ে সাতপাই বসি, বুঝছেন না কথাটা? এইভাবে হইলে আপনারা আসবেন, ঠিক আছে? আসবেন তো? হ্যাঁ, এই যে গত 8টা মিটিং হয়েছে 8টা ইউনিয়নে, খুব সুন্দর, আমি খুব খুশি, খুব ফলপ্রসূ আন্দোলন ইয়ে হয়েছে। আশা করি সামনের দিনগুলোতে আরো হবে। আর আজকে দেখেন আল্লাহর রহমত, কালকে এর সময় কত গরম, এখন কিন্তু এতটা গরম লাগে না, এত ঘামতেছেন না কিন্তু আপনারা কিন্তু টাইম দিয়েছিলাম আপনাদের 4টা, আমরা মিটিং শুরু করছি আসরের নামাজের পরে, এখন বাজে কয়টা? 9:30। আপনারা যে এত দূর থেকে আসছেন, 12টা ইউনিয়ন হালুয়াঘাটে আপনারা আসছেন, মুরব্বীরা, আপনাদের অনেকের ডায়াবেটিস আছে, অনেকের বিভিন্ন রকম সমস্যা আছে, তারপরেও যে আপনারা এখন আছেন, ধৈর্য ধরে আছেন, বক্তব্য শুনলেন, আমি কিন্তু এতে খুব উৎসাহ বোধ করতেছি। আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য, উনি হয়তো শিগগিরই ওনাকে বিদেশ নেওয়া হবে, হতে পারে সুচিকিৎসার জন্য। আমাদের নেতা তারেক রহমান যেন অচিরেই দেশে আসতে পারে, আমাদের মাঝে উপস্থিত হতে পারে, এই জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের যার যার নামাজের সময় একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং দেশে যেন শান্তি বিরাজ করে। আমাদেরকে যে রসাতলে, যে গভীর মানে গর্তে ফেলা রেখেছে হাসিনা, এটা থেকে যেন বর্তমান সরকার এবং আমাদের সকলের সহযোগিতা সবাইকে নিয়ে এটা থেকে আমরা উঠতে পারি, এখান থেকে উত্তরণ হয়। ভারতবর্ষে আর কয়দিন পরে বাংলাদেশ কাঙ্গাল দেশ, বাংলাদেশের নাম হবে কাঙ্গাল দেশ। আজকে আমি দেখছি, আমি দেখাইতে পারি আপনাদের, তারা হিন্দিতে প্রোগ্রাম, বাংলাদেশ কাঙ্গাল দেশ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মাছ দিবে না ইলিশ মাসে, চিন্তা করছো কত বড় সাহস? আমাদের দুর্গাপূজার সময় তারা মাছ দিবে, এইসব লেগে আছে তারা, কিন্তু আমাদের মিথ্যার বেসাতি। আর যারা হাজার হাজার করে দেখেন, কি দেশে আমরা বাস করি, কি দেশে আমরা কি অবস্থা করছি না হাসিনা, সে কথা নাই, প্রশ্ন নাই, কেউ জিজ্ঞাসা করলো না, ভিতরে আমার একজন পিয়ন, তার হেলিকপ্টার লাগে, সে 400 কোটি টাকার মালিক। আর তোর পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে থাকে, তুই কত করছিস সেটা হিসাব নেই, ঠিক আছে? বলছে না সে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক জাহাঙ্গীর, নিজের মুখে বলছে, তারা কিন্তু জিজ্ঞেস করে নাই আপনার পিয়ন জাহাঙ্গীর কত টাকা চুরি করছে, কেউ বলে নাই, সে বাট করে কয়ে দিল, সত্য গোপন থাকে না। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কেউ কেউ আসবে, যে যারা আওয়ামী লীগ করছে, দুষ্টামি করছে, তারা কিন্তু প্রশ্রয়ের জন্য আপনাদের কাছে আসবে, তাদেরকে কিন্তু দলে ঢুকতে দিবেন না। হ্যাঁ, তাদেরকে দিবেন না। আমরা দেশটা ছোট আর প্রিয়, ওই যে আমাদের হাল্লাঘাটে ময়মনসিংহ এর ভাষা একটা করে না, খেতের আইলে দিয়ে এলো গাই, সম্পর্কে কালতো ভাই। হ্যাঁ, এরকম আত্মীয়র কিন্তু অভাব নাই, ঠিক আছে? এখন আইসা করবে যে আপনার ওই ছেলে যুবলীগ করে, ছাত্রলীগ করে অত্যাচার করছে, এখন সে বাঁচার জন্য কি হয়েছে, আমি নজরুল মেম্বারের বোনের ননদের ভাইগনার শালা, এরা কিন্তু আসবে, তবে এদের জায়গা দিবেন না, ঠিক আছে? ঠিক আছে। আর পদ পদবি নিয়ে লালাই করেন না। আমি যদি থাকি, আমার কাছে কি আপনারা সুবিচার পাইছেন অতীতে? ন্যায় বিচার পাইছেন? কমিটি করার সময় আমি কাউরে চাপাই দিচ্ছি, এর বানান প্রেসিডেন্ট, এর বানান সেক্রেটারি করতে পারেন কেউ? আমি যে বললাম যে 50-60,000 লোকের নামের চিঠি, অনেকে নাই, তাদের আত্মার বাচ্চারা আমার, এটা আমার বলা উচিত। আমাদের আজকে অনেক মুরব্বীরা এই গত 15-16-18 বছরে, 20 বছরই ধরেন না, গত 20 বছরে অনেকে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, ঠিক আছে না? না, আমাদের দলে বড় বড় কর্ণধার ছিলেন, ওনারা শুভাকাঙ্ক্ষী ছিলেন। ও হ্যাঁ, আমি বুঝতে পারি যে আমাদের মুরব্বী শ্রেণীর কয়জন গেছে, আজ থেকে প্রায় 10-12 দিন আগে বসে বসে বলছি, আমরা 128 থেকে 135 জন নেতা নাই। আজকে আলহাজ ফারুক হোসেন নাই, কোহিনুর মাস্টার সাহেব নাই,
শহর আলী সাহেব নাই, আমার বাবা নাই, রহিম চেয়ারম্যান কিছু গেল, রহিম চেয়ারম্যান নাই, মৌলানা রফিকুল্লাহ মৌলভী সাহেব নাই, শাহজাহান চেয়ারম্যান নাই, খুরশেদ নাই তোমার সেক্রেটারি, হ্যাঁ, মুক্তিযোদ্ধা ফজলু নাই, হ্যাঁ, তারপরে মুক্তিযোদ্ধার একমত নাই, আমাদের দলে যারা নেতা ছিল আলতাফ মরল সাহেব নাই, দীর্ঘদিনের সভাপতি ভাইস প্রেসিডেন্ট উনি নাই, মজিদ মরল সাহেব নাই, 10 নম্বরের প্রেসিডেন্ট ছিল সুরুজ্জামান বিএসপি, ক্যান্সারে মারা গেল, উনি নাই, অনেক লোক নাই। তাদের সবার জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা মনে মনে দোয়া করি এবং তাদের স্মরণ করি। এবং আগামী প্রজন্ম, এখন কিন্তু একটা প্রজন্মগত গ্যাপ হয়ে গেছে, বুঝছেন? এখন খালি মুরব্বীর কাছে ভোট নাই, প্রজন্মদের কাছে তারা কিন্তু অনেক ভুল, তারা কিন্তু তাদেরকে অনেক প্রোপাগান্ডা করা হয়েছে, অনেক অপপ্রচার করছে আওয়ামী লীগ। ইতিহাস নতুন করে যে বাংলাদেশ শুরু শেখ মুজিব, শেষ শেখ মুজিব, মাঝখানে শেখ হাসিনা, এইটা ইতিহাস ছিল। গত 15 বছরের ইতিহাস কি বাংলাদেশের? শেখ মুজিব মাঝখানে শেখ হাসিনা, তাই না? হ্যাঁ, বট গাছও শেখ মুজিব, পশু গাছও শেখ মুজিব, ঠিক আছে? এখন আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই মিলে বিএনপি পরিবার হয়ে কাজ করেন। দল যাকে দিয়ে বৈতরণী পার হবে, যাকে দিয়ে মনে করে যে এই লোককে দিলে, খালেদা দিয়ে কিন্তু আমরা খাতির করবে না। তারেক রহমান শুধু আমার সঙ্গে চেহারা চিনে, আমার নামে জানে, ভালো জানে, এই জন্য খাতির করবে না। ওনাদের হিসাব হবে দল 151 কারে দিয়ে পাবে, কাকে কাকে দিবে, হ্যাঁ? আর দল 151 হয়ে গেলে, ক্ষমতায় গেলে, এত বৃহৎ দলের কাউকে প্রোভাইড করা, যেটাকে বলে, আমিও বললাম ভালো কাটে কোথাকুতি করেন না। কমিটি যদি হয়, নতুন করে হয়, সম্মেলন হয়ে হবে। আমি তো আগের কমিটিতে, এখনো আমি আছি, আগের কমিটি তো আহ্বায়ক আমি ছিলাম, এখনো সেই কমিটি তো ভাঙে নাই। নতুন করে যদি কমিটি করে কেউ আমাদের মাইনাস করতে চায়, এরকম তো আছে, আসলে আমাদের বাদ দিবে, আফজল খানের লোক রাখবে না, অমুকের লোক করে, ওই সুযোগ বোধহয় আর কারো হবে না। আমি যেরকম আপনাদের কাছে যদি কেউ কমিটি করে নাম নিয়ে যায়, খাতার মধ্যে নাম লিখে নিয়ে আসে, বলবেন না 2009 সনে হাসিনা ক্ষমতায় আসছে, তখন যেভাবে আফজল খানের নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন 5 টাকার মেম্বার হয়ে, 5 টাকা দিয়ে ভোটার হয়ে কমিটি করছে সবাই, মানে দলের মেম্বার হয়ে, এইবারও তাই করতে হবে। 3 জনের নাম যাইবেন, একটা কথা বলবেন, মত বিনিয়োগ 3 জন যে 5 জনের নাম লিখে এসে সুপার ভাই ঘোষণা করবেন, এইগুলো হইতে দিবেন না। 51 সদস্য 51 সদস্য, 31 সদস্য 31 সদস্য, 71 সদস্য 71 সদস্য, গঠনতন্ত্র অনুযায়ী আমি যেভাবে করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাকে এইখানে সমর্থন দিবেন, যেন আপনারা টিকে থাকেন, আমি টিকলে আপনারা আসেন, এটা একটু মনে রাখবেন সবাই। যাক, আবারও আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এক দুইটা পাতা নষ্ট আছে। আর আমরা এমন একটা পরিবেশে, আমাদের আলোর কোনো আয়োজন ছিল না, কিন্তু আল্লাহর মধ্যে আলোর কোনো সমস্যা আমাদের থাকে, আমরা চমৎকার ভাবে করছি। এটা ঘরের ভিতরে, এটা কোনো কমিউনিটি সেন্টারে করলে আপনারা অতিষ্ঠ হয়ে যেতে পারেন, কারণ বিদ্যুৎ তো নাই, যে এসি ছেড়ে থাকবেন, এসির মতো থাকবেন। এখানে যে ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ, আপনার সবাইকে দেখলাম, আপনাদের সঙ্গে অনেকদিন পরে ব্যক্তিগতভাবে হলো, এবং আমি নিজেরাই সাহস পেলাম যে আপনাদের সঙ্গে 5-7 বছর পরে যাদের সঙ্গে, গত ইলেকশনের পরে যাদের সঙ্গে দেখা হইলো, আমি কিন্তু আপনাদের এই দাঁড়িয়ে রাখা অবস্থায়, আপনাদের শুকানো, তো ডায়াবেটিস হয়ে শুকিয়ে গেছে, কেউ বেশি খেয়ে মোটা হয়ে গেছে, আমি ওদের চিন্তা ভুল করি নাই। আপনাদের এই দোয়াটা আমার জন্য করবেন, যে আমি যেন আমার এটা এই আল্লাহর এই যে কি বলবো নিয়ামতটা আমার থাকে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা তেমন কিছু করতে পারি নাই, সামান্য আপনাদেরকে ইয়ে করা হয়েছে, এটা কোন ত্রুটি আমাদের। আপনাদের সবাইকে এই গরমের মধ্যে কষ্ট দিলাম, আপনারা আসলেন, আমরা খুশি হলাম, এবং যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ
সভাপতি সাহেব মিটিং শেষ করবে, আমি তো শেষ করতে পারি না। এখন আমাদের আজকে সবার সম্মানিত সভাপতি গত এই আমাদের যে কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলোঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাবেক সভাপতি ডাক্তার ইমাম উদ্দিন আহমেদ আপনাদের